ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে ঐক্যতান মঞ্চে বেলা 11টা থেকে 1 ঘন্টার জন্য একটি সাংবাদিক বৈঠক করা হয় এবং বহু মানুষ এখানে উপস্থিত ছিলেন। সাংবাদিকরা বহু প্রশ্নের উত্তর দেন প্রার্থী পার্থ ভৌমিক। আপনারা এই খবর দেখছেন আরবান টাইমস পোর্টাল চ্যানেল, সোশ্যাল মিডিয়ায় প্রশান্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ও লাইক করবেন। জয় বাংলা। ধন্যবাদ সকলকে। আমরা এবার যাদের আহ্বানে আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, সেই বারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক মহাশয়ের হাতে আমরা মাইক তুলে দিচ্ছি। ধন্যবাদ। আজকের পশ্চিমবঙ্গ দিবসে আপনাদের মাধ্যমে বাংলায় বসবাসকারী সমস্ত মানুষকে জানাই বাংলায় শুভ নববর্ষের শ্রদ্ধা, প্রীতি এবং শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম, বন্ধুদের প্রীতি শুভেচ্ছা, ছোটদের আশীর্বাদ এবং ভালোবাসা। আপনারা জানেন যে 2024-এর লোকসভা নির্বাচন 20শে মে ব্যারাকপুর লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে আজকে শুভ নববর্ষ পালন করবার জন্য আমরা তৃণমূল পরিবারের পক্ষ থেকে একত্রিত হয়েছি।
আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মধ্যে আমরা মঞ্চে পুরো তৃণমূল পরিবার বসে আছি। শুধু আমাদের মধ্যে 3 জন ব্যক্তিগত কারণে আসতে পারেনি। একজন আপনারা জানেন আজকে কল্পতরু দিবস, আমাদের নোয়াপাড়ার বিধায়িকা মঞ্জু ঘোষ তিনি বেলুর মঠে যান। স্বাভাবিকভাবে তিনি আজকে আসতে পারেননি, কিন্তু নোয়াপাড়া বিধানসভা বাদবাকি সবাই মলয় ঘোষ থেকে শুরু করে আমাদের বক্তা প্রদীপ ঘোষ থেকে শুরু করে আমাদের অরুণ থেকে শুরু করে নন্দদা থেকে শুরু করে নির্মলদা থেকে শুরু করে চাঁদুদা থেকে শুরু করে থেকে শুরু করে অশোক সিং থেকে শুরু করে সবাই উপস্থিত হয়েছে এবং এক্স এমএলএ সুনীল সিংকে আপনারা দেখতে পাচ্ছেন। বাবু আমার যেরকম সিআইসি গারুলিয়া, ঠিক তেমনি শিউলি মোহনপুরের অবজারভার রবীন ভট্টাচার্য প্রখ্যাত আইনজীবী, তিনি আছেন নোয়াপাড়া বিধানসভার পক্ষ থেকে। রাজ চক্রবর্তী আজকে তার বাবরি ট্রিজার বেরোবেন, তিনি আসতে পারেননি, কিন্তু ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির যিনি আমার নির্বাচন কমিটির চেয়ারম্যান প্লাস ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান উত্তম দাস আছেন এবং টিটাগড় মিউনিসিপ্যালিটি এলাকার যিনি আমার নির্বাচনী কমিটির চেয়ারম্যান প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত দা আছেন এবং বর্তমান চেয়ারম্যান কমলেশ উকিল আছেন। আপনারা আচ্ছা আর বাদবাকি সবাই এখানে উপস্থিত আছে। আর কিছুক্ষণের মধ্যে প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায় ওখানে এসে যাবেন। আমার ডান পাশ থেকে আমার বন্ধু বিধায়ক রফিকা রহমান, বিষ্ণুরের বিধায়ক সুবোধ অধিকারী, জগদ্দলের বিধায়ক আইটিটিউসি সভাপতি জেলা সোমনাথ শ্যাম, আমার বাঁ পাশে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি জয়কুর ভট্টাচার্য, তার পাশে আমার নির্বাচনী এজেন্ট চিফ ইলেকশন এজেন্ট সৌরভ সিং, বাঁ পাশে প্রাক্তন বিধায়ক সুনীল সিং, আরেক প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়। ওদের বাড়িতে পয়লা বৈশাখ পুজো হয়, তিনিও পুজো শেষ করে এক্ষুনি আসছেন। এই বাদ দিয়ে নবীন ভট্টাচার্য, আপনারা জানেন অশোক চট্টোপাধ্যায়, নমস্কার করো, আমাদের চেয়ারম্যান মলয় ঘোষ চেয়ারম্যান, উত্তম দাস চেয়ারম্যান, আমার মাসিমা, ওনাকে আমি জীবনে কোনোদিন চেয়ারম্যান বলি না, আমার অভিভাবক রবীন দাস চেয়ারম্যান, আমার কমলেশ উকিল চেয়ারম্যান, কমলেশ সাউ, প্রবীণ আমার হচ্ছে সভাপতি হালিশহ, গোপাল সাউ আমার নির্বাচনী কমিটির চেয়ারম্যান, আমার দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধু মোবারক, কমল অধিকারী আমার কাছড়াপাড়ার চেয়ারম্যান, সোনাই হচ্ছে আমার হালিশহরের চেয়ারম্যান, অরুণ বাবু আমার প্রচার কমিটির দায়িত্বে আছে, অশোক সিং হচ্ছে আমাদের গাবুরিয়ার ভাইস চেয়ারম্যান, টিঙ্কু হচ্ছে ভাটপাড়ার ভাইস চেয়ারম্যান, অমিত গুপ্তা হিন্দি প্রকোষ্ঠের সভাপতি, সোমনাথ তালুকদার হচ্ছে আমার নির্বাচনী কমিটির চেয়ারম্যান জগদ্দল বিধানসভা, ভজন মুখার্জি হচ্ছে ভাইস চেয়ারম্যান, প্রশান্ত আমার নির্বাচনী কমিটির চেয়ারম্যান, হিমাংশু আমার সভাপতি, শ্যামনগর রাজপুর, গৌতম দা আমার গারুলিয়ার সভাপতি, খোকন তালুকদার আমার কাছড়াপাড়ার সভাপতি, সঞ্জীব দ্বারা আমি তো জিততেই পারি, সঞ্জীব সিং আমার দমদম ক্যান্টনমেন্ট এবং নোয়াপাড়া টুয়ের সভাপতি। আচ্ছা তারা তোমার নামে এদিকে এসো, নামে সিং আমার যুব আমার দীর্ঘদিনের সঙ্গী, প্লাস হচ্ছে প্রাক্তন চেয়ারম্যান বাবুর কথা আপনাদের আগেই বলেছি, শিউলি মোহনপুরের আমার অবজারভার। আচ্ছা এবার গ্রামে এসে যায় অঞ্জনা মহিদিকে জেলা পরিষদ দাঁড়িয়ে, অরুণ আমার শিউলির প্রধান, কাউগাছি দুয়ের উপপ্রধান, বিশুদা কাউগাছি মানের প্রধান, অশোকদা মাদার মামুদপুরের উপপ্রধান, দাঁড়িয়ে এবার নাম বল। উর্মিলা মন্ডল জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, বিনয় হেমব্রম কাজীপাড়া পলাশী গ্রাম পঞ্চায়েতের প্রধান, সুমিতা ঘোষ পানপুর কেউচার প্রধান, অঞ্জনা রায় জেলা পরিষদের মেম্বার, মোহাম্মদপুর পঞ্চায়েত প্রিয়াঙ্কা মালাকার, তৃপ্তি ঘোষ মন্ডল উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ। এটা হচ্ছে দীপক নাগিরি ও আমাদের ব্লকের ঋষিগঙ্গের ব্লক সভাপতি, জেলা পরিষদের উত্তর কর্মকর্তা, মোহনপুরের সভাপতি চাঁদুদা আমাদের নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র।
আমার সভাপতি অঙ্কদাস টিটাগড়, মৌমিতা হচ্ছে আমার ব্যারাকপুর ওয়ানের পঞ্চায়েত সমিতির সভাপতি, আমার ছোট বোন আনিস হচ্ছে আমার ছোট ভাই, ও হচ্ছে আমাদের আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি, আমার পঞ্চায়েত সমিতির সভাপতি ব্যারাকপুর ওয়ান নরেন পাল, আমার অগ্রজ, আমার অত্যন্ত সিনিয়র এদের হাত ধরে আমি রাজনীতি শিখেছি। উজ্জ্বল পাইন আমার আরেক সিনিয়র লিডার, যেটি প্রধান, এরা তৃণমূলের জন্মলগ্ন থেকে আমাকে সাহায্য করেছে। নন্দদা আরেক সিনিয়র লিডার, প্রথম দিন থেকে ৯৮ সাল থেকে তৃণমূলের ঝান্ডা ধরেছে এবং সারা জীবন শিউলিতে তৃণমূলকে প্রতিষ্ঠিত করেছে। পঙ্কজ আমার ব্লকের সভাপতি, নোয়াপাড়া ব্লকে পঙ্কজ জেলা পরিষদের সদস্য। টেনু আমার দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধু, আমডাঙ্গা ব্লকের সভাপতি, অসম্ভব ভালো ছেলে, এখন পঞ্চায়েত সমিতিতে উত্তর কর্মাধ্যক্ষ। তপন পান আমার পলাশীবাড়িপাড়া অঞ্চলের উপপ্রধান, কাশ্মীর অঞ্চলের সভাপতি, দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের রক্ত ঝরিয়েছে। লক্ষা ও হচ্ছে আমাদের কাপাচাকলা অঞ্চলের উপপ্রধান, ৯৮ সালের তৃণমূল, সেদিন থেকে রক্ত ঝরিয়েছে। নির্মল কর আমার লিডার, যে কজন আমার এখানে লিডার আছে তার মধ্যে একজন হচ্ছে নির্মল কর, মোহনপুরের প্রধান, দীর্ঘদিন ধরে তৃণমূলের সাথে লড়াই করেছে। এই হচ্ছে আমাদের তৃণমূল পরিবার। আপনাদের আমি বললাম, সামনের সালে কাউকে কিছু বলার প্রয়োজন আছে বলে আমি অন্তত মনে করি না। আমি এটা এই জন্যই আপনাদের বললাম, আমি পার্থভৌমিক একা হয়তো একটা ব্যক্তিগত প্রতীক নিয়ে লড়ছি, কিন্তু লড়াইটা আমার একার নয়, লড়াইটা আমাদের সামগ্রিক টিমের, আমরা সবাই মিলে একসাথে লড়ছি। আর আজকে আমি এই যে লড়াই, রাজ্যের যে বক্তব্য, তার বাইরেও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে আমাদের নিজস্ব কিছু বক্তব্য আছে, যেটা আমরা সবাই মিলে একসাথে তৈরি করেছি। যে ব্যারাকপুরের মানুষের জন্য আমাদের বার্তা কি স্পেশাল, এটার জন্য আমরা আলাদা করে আপনাদের আজকে ডেকেছি। আমি সেই কথাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই। তাহলে আমি এক এক করে বলা শুরু করি। শান্তনুবাবু কোথায়? আরে আপনি আসুন, আপনাকে তো পানু কোথায়? পানু আয় উপরে। শান্তনুবাবু আপনারা জানেন আমাদের টিচার সেলের ব্যারাকপুর দমদমের শুধু নয়, এই সামগ্রিক জেলার দায়িত্বে আছে। আর মঞ্চের নেপথ্যে সনদ একবারে দিকে, সনদ পানু মামুদপুরের সভাপতি, সনদ আমাদের নৈহাটি আমাদের শহরের সভাপতি, আপনারা সবাই জানেন। বিকাশ আমার নৈহাটি হিন্দি প্রকোষ্ঠের সভাপতি, যদিও অমিত জেলার সভাপতি, আপনারা সবাই আছেন। আমি এবার আমাদের যেটা আমরা সবাই মিলে আলোচনা করেছি, আমি জাস্ট আপনাদের সেগুলো শেয়ার করছি। প্রথম কথা হচ্ছে, আমরা ব্যারাকপুরে বসবাস করি। আমার মনে হয়েছে যে ব্যারাকপুরে যে সমস্ত এডুকেটেড ছেলেরা থাকে, এটা আমি নৈহাটিতে এই বছর প্রথম শুরু করেছি। আমাদের দেখুন চাকরি দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু একটা ছেলে কিংবা একটা এডুকেটেড মেয়ে, একটা এডুকেটেড ছেলে কিংবা একটা এডুকেটেড মেয়ে যাতে চাকরি পায়, চাকরির পরীক্ষা যে তারা বসে, আমরা যদি তাদের সাহায্য করতে পারি খুব ভালো টিচিং দিয়ে, তাহলে আমার মনে হয় তাদের আমরা একটা দিশা দেখাতে পারবো। কারণ চাকরি তো আমরা কেউ দিতে পারবো না। এই ধরুন ব্যাংকের পরীক্ষা, রেলের পরীক্ষা, WBCS, IAS, IPS, টিচার হওয়ার পরীক্ষা, প্রফেসর হওয়ার পরীক্ষা, এই বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, এদের জন্য একটা এডুকেশন সেন্টার খোলা, যেখানে বড় কোনো সংস্থার সাথে আমাদের চুক্তি হবে, যার মাধ্যমে ব্যারাকপুর লোকসভায় যারা চাকরি পেতে চায়, এরকম কম্পিটিটিভ এক্সামিনেশনে বসতে চায়, তাদের পুরো বিনা পয়সায় পড়ানো এবং ট্রেনিং দেওয়া, যাতে তারা চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, তার দায়িত্ব আমি নেব, যদি ব্যারাকপুর লোকসভার মানুষ আমাকে কোনোদিন নির্বাচিত করে। এডুকেশনাল সেন্টার এটা আমরা করবো। আমরা অলরেডি নৈহাটিতে আমরা প্রায় 90% ক্ষেত্রে এগিয়ে গেছি। আমাদের জমি চিহ্নিত হয়ে গেছে, দুটো ফ্লোর, পুরো ফ্লোর আমরা রেডি করেছি। যেটা আমি নৈহাটির জন্য ভেবেছিলাম, সেটা আমি পুরো ব্যারাকপুর লোকসভার জন্য করব। এটা গেল পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে
এটার সাথে আপনারা দেখেছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে 6 লেন করছে। স্বাভাবিকভাবে 6 লেন করার কারণে তার পাশে প্রচুর শিল্প বিনিয়োগ হবে, ছোট মাঝারি বড়, এবং তার জন্য প্রচুর শিল্পপতিরা ইতিমধ্যেই রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করছে। ব্যারাকপুরের মানুষ যদি আমাকে নির্বাচিত করে, এই যে শিল্পপতিরা এখানে ছোট বড় মাঝারি কারখানা করবে, এতে প্রচুর যুবকের কর্মসংস্থান হবে। এটা গেল পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে যে আপনারা দেখেছেন যে গুজরাটের যে পলি, তাকে প্রমোট করার জন্য আমাদের জুট শিল্প ক্রমশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। গুজরাটের বিভিন্ন জায়গায় পলির ব্যবহার সারা ভারতবর্ষের মার্কেটটা নিয়ে নিচ্ছে এবং জুটকে ক্রমশ পিছনে ফেলে দিচ্ছে। আপনারা দেখেছেন শুধু মমতা ব্যানার্জির ঐকান্তিক প্রচেষ্টা জুট মিলগুলো এখনো শ্রমিকদের পেটের ভাত জোগাচ্ছে, কিন্তু এর একটা পার্মানেন্ট সলিউশন আজ অব্দি কেন্দ্রীয় সরকার করেনি, এই কেন্দ্রীয় সরকার যেটা বিজেপির নেতৃত্বে চলছে। অতএব স্বাভাবিকভাবে আপনারা জানেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজের সাংসদ ছিলেন, এই জুট শিল্পকে নিয়ে তিনি বেঙ্গলের ঘরের সামনে ধর্ণা দিয়েছিলেন এবং দীর্ঘদিন এর জন্য আন্দোলন করেছিলেন। আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, চট শিল্পে আমার যে শ্রমিক ভাইরা কাজ করে তাদের জন্য আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব, যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় করে রাখতে পারছি। এটা হচ্ছে আমার দ্বিতীয় কথা। তৃতীয় হচ্ছে যে দেখুন, এই যে গঙ্গার পাড় আছে, গঙ্গার পাড়ের বিস্তীর্ণ অঞ্চলে ব্যারাকপুরে আমাদের অনেক গঙ্গার ঘাট আছে। সেখানে দুর্গাপুজোর বিসর্জন যেরকম হয়, সেখানে ছট পুজো যেরকম হয়, সেখানে কিন্তু আবার বিউটিফিকেশনের একটা জায়গা আছে। আমার এই গঙ্গার পাড়ে আসলেই আপনি রানী রাসমণির মন্দির দেখতে পারবেন, আপনি রামপ্রসাদের মন্দির দেখতে পারবেন, আপনি নৈহাটিতে এসে বড়মার মন্দির দেখতে পারবেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি দেখতে পারবেন, আপনি বিস্তীর্ণ আপনি ব্যারাকপুরে গেলে মঙ্গল পাণ্ডে দেখতে পারবেন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে দেখতে পারবেন। অনেক স্মৃতি বিজড়িত জায়গা আছে। আর নোয়াপাড়ার বুকে নেতাজি সুভাষচন্দ্র বোস থানায় একদিন অ্যারেস্ট ছিলেন, আপনি সেই জায়গাগুলোকে আমরা পর্যটন ক্ষেত্র হিসাবে বিবেচিত করতে চাই। এবং সর্বোপরি আমার মাথায় আছে বড়মা এইরকম এখন সারা বিশ্বে সমাদৃত। আমাদের এই অঞ্চলেই কিন্তু আরেকটি পুরনো জাগ্রত মায়ের মন্দির আছে, সেটা আমডাঙ্গা কালীবাড়ি। আমার মনের ইচ্ছে, আমি যদি সাংসদ হই, আমডাঙ্গা কালীবাড়িকে এমন একটা জায়গায় নিয়ে যাব যাতে সমস্ত মানুষ আমডাঙ্গা কালীবাড়িতে পুজো দিতে এসে তাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। পর্যটকের মানচিত্রে আমডাঙ্গা কালীবাড়ির নাম যাতে থাকে, আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে সেটা চেষ্টা করব। শ্যামনগরের মূলাজোর কালীবাড়ি আছে, এবং এইটা আমার মনের কথা, যেটা আমাকে সবাই বলেছে যে দীনেশ্রী বেদীর আমলে একবার ব্যারাকপুর অব্দি মেট্রো হওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক ব্যারাকপুর অব্দি মেট্রো হয়নি। আগে মেট্রো মানে আন্ডারগ্রাউন্ড দিয়ে হতো, এখন কিন্তু মেট্রো উপর থেকেও হচ্ছে। অতএব আমি এটুকু বলতে পারি, আমি আবার একটু স্বপ্ন দেখতে ভালোবাসি। আমি ব্যারাকপুর অব্দি চাই না, আমি কল্যাণী অব্দি দেখতে চাই। অনেকে বলেন যে অবাস্তব স্বপ্ন, আমি মনে করি কোনোটাই অবাস্তব না। নৈহাটিতে যখন আমি বলেছিলাম নৈহাটি স্টেডিয়াম হবে, অনেকে হেসেছিল, বলছিল ওটা গল্প। সিপিএম 34 বছরে পারেনি, জ্যোতিবাবু শিলান্যাস করেছে, সুভাষ চক্রবর্তী শিলান্যাস করেছে, কেউ পারেনি, কেউ মিথ্যা কথা বলছে। আজকে নৈহাটি স্টেডিয়াম হয়েছে,
ইসলামাবাদ মোহনবাগান মহাবাগানের খেলা হয়, মহাবাগান নৈহাটি স্টেডিয়ামে খেলে আই লিগ চ্যাম্পিয়ন হলো। তার জন্য আমাকে সদস্যকে আলাদা করে নিমন্ত্রণ করেছিল, কারণ এটা মহাবাগানের কাছে একটা ভয়া মাঠ। আর আমি যখন বলেছিলাম যে হকার মার্কেট হবে, অনেকে হেসেছিল, বললো 100 বছর কেউ যা পারেনি নৈহাটি ফুটপাত মানুষকে ফিরিয়ে দেবে। আজকে নৈহাটি হকার মার্কেট হয়েছে, এবং শুধু হয়নি, সেটা আমরা সমর্পিত করেছি সিপিএম এর প্রাক্তন বিধায়ক প্রয়াত গোপাল বসুর নামে। অর্থাৎ আমরা আমাদের এই মানসিকতা দেখিয়েছি যে কেউ যে কোনো ধরনের রাজনৈতিক লোক হতে পারে, কিন্তু তার যদি কিছু কার্যকলাপ থাকে তাকে সম্মান জানানো উচিত। এবং সেই হিসেবেই আমি বলেছি, আমি যদি জিতি তাহলে নবাবগঞ্জে মধুবাবুর মূর্তি অতি অবশ্যই বসবে, এবং সেটা আমি দায়িত্ব নিয়ে মলয় ঘোষকে অনুরোধ করেছি, এবং এটা আমি করব। অন্য রাজনৈতিক দলে তিনি এমএলএ হতে পারে, কিন্তু সাইকেল চলে তার সেই বিধানসভা ঘোরা, যেটা মানুষের কাছে একটা সিম্বলিক ছিল, আমি তাকে রেসপেক্ট জানাই। অতএব আমি আপনাকে বলছি, আমি যেরকম নৈহাটির স্বপ্নগুলোকে একটা একটা করে বাস্তবায়িত করেছি, বাস টার্মিনাস, কেউ বলেছিল হবে না, জমি কোথায়, আমরা নৈহাটিতে বাস টার্মিনাস করেছি। অতএব আমি আপনাকে বলছি, যদি আমাকে ভরসা করেন, আমি নিশ্চিতভাবে বলছি মেট্রো যদি আমি সুযোগ পাই, তাহলে মেট্রো আমি কল্যাণী অব্দি আনবই। যদি আমার মাথায় আমার হয়ে, আমি নিশ্চিত জানি যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা নিয়ে জোর লড়াই করবেন, যিনি নিজের রেলমন্ত্রী থাকার সময় ব্যারাকপুর অব্দি মেট্রো স্যাংশন করেছিলেন। পরবর্তীকালে তিনি রেলমন্ত্রী ছিলেন না বলে এটাকে বাস্তবায়িত করা হয়নি, আর কেউ চেষ্টাও করেনি। আর শেষ আমাদের এজেন্ডা হচ্ছে 2019-এ যে রক্তাক্ত ব্যারাকপুর আপনারা দেখেছেন, আমরা সেই রক্তাক্ত ব্যারাকপুর আর দেখতে চাই না। 2019-এ আজকের যিনি সাংসদ নির্বাচিত হওয়ার পর ব্যারাকপুর জুড়ে শুধু ইলেকশন পিরিয়ডে নির্বাচন কমিশন 29 তারিখ অবধি ছিল, 23 তারিখ রেজাল্ট বেরিয়েছিল, তার মধ্যে এবং তার পরবর্তী সময় 6 জন খুন হয়, প্রায় 1000 বাড়ি ভাঙচুর হয়, 2000 মানুষ প্রায় বাড়ি ছাড়া ছিলেন। সারা জায়গায়, সারা ভাটপাড়া জুড়ে ব্যবসা বন্ধ, সারা ভাটপাড়া জুড়ে বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না, জগদ্দলের ব্যবসা বন্ধ, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। নোয়াপাড়ার গাম্বিয়া ফিডার রোড ব্যবসা বন্ধ, দৌড়দৌড়ি, চিৎকার, মোটর সাইকেলের আওয়াজ, গৌরীপুর ব্যবসা বন্ধ, টোটাল বীজপুর, হাজিনগর, হালিশহর, বীজপুর সমস্ত জায়গা তাণ্ডব এবং মোটর সাইকেলের দাবদাবানি, বোম গুলির আওয়াজ, মানুষ সন্ত্রস্ত। তারপরে 29 তারিখ নির্বাচন কমিশন চলে যাওয়ার পর মমতা ব্যানার্জি যখন রাজ্যের হাতে আমার দায়িত্ব আসে, তিনি আস্তে আস্তে ব্যারাকপুরকে শান্ত করেন। 2021 সালে আমরা 6টা বিধানসভায় নির্বাচিত হওয়ার পর সারা ব্যারাকপুর জুড়ে আমরা কোনো গন্ডগোল করতে দিইনি। এটা আমাদের কৃতিত্ব বলবো না, আমি বলবো এটা মমতা ব্যানার্জির দিক নির্দেশ, যিনি 2011 সালে বলেছিলেন বদলা নয় বদল চাই। আমরা 2021-এ জিতে ব্যারাকপুরের মানুষকে বলেছিলাম, আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণ তলে। ব্যারাকপুরের মানুষের কাছে আমরা আশীর্বাদ চেয়েছিলাম। আজকেও বলছি, যদি ব্যারাকপুরের মানুষ আমাকে সাংসদ হিসেবে নির্বাচিত করে, আমি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমার দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে দিল্লি যেতে পারি, আমি ব্যারাকপুরের বুকে আমার সাধ্যমতো চেষ্টা করে এই বোমগুলির আওয়াজ আমি বন্ধ করে দেব। কেউ গুন্ডামি করবে আর তার ভয়ে ব্যারাকপুরের মানুষ কাঁপবে, সে জিনিস আমি দায়িত্ব নিয়ে বন্ধ করে দেবো, শুধু যদি আপনাদের আমি পাশে পাই। আমি ব্যারাকপুরের মানুষের কাছে করজোড়ে আবেদন করছি, এই গুন্ডামির বিরুদ্ধে আসুন। সমস্ত ব্যারাকপুরের সমস্ত দলের মানুষ, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত ভাষাভাষীর মানুষ, সমস্ত জাতপাতের মানুষ আমরা একত্রিত হই। আমার ব্যারাকপুর যেন আগামী দিনে সংস্কৃতির শহর ব্যারাকপুর হিসেবে সারা ভারতবর্ষের কাছে পরিচিত থাকে। যেরকম একটা সময় ভাটপাড়া টোলের নামে আমাদের এই ব্যারাকপুরের নাম সারা ভারতবর্ষে পরিচিত ছিল। আপনাদের সমর্থন প্রার্থনা করি। নমস্কার। আম্বেদকর সাহেবের জন্য কিন্তু
ভারতবর্ষ আজকে বিজেপি সরকারের আমলে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে সংবিধান বারে বারে লঙ্ঘিত হয়েছে, বারে বারে গণতান্ত্রিক পীঠস্থানগুলো লঙ্ঘিত হয়েছে, গণতন্ত্রের পীঠস্থানগুলোকে কুক্ষিগত করে নেওয়ার চেষ্টা হয়েছে, সংবাদ মাধ্যমের উপর আক্রমণ, বিরোধীদের কণ্ঠরোধ করে দেওয়ার চেষ্টা, কেউ যদি বিরোধী কণ্ঠস্বর দেখা যায় তার বাড়িতে সিবিআই ইডি পাঠিয়ে দেওয়া, এমনকি আদালতকে কুক্ষিগত করার চেষ্টা হচ্ছে। ভারতবর্ষের ইতিহাসে প্রথম একজন বিচারক তার অবসরের আগে চাকরি ছেড়ে দিয়ে ভারতীয় জনতা পার্টির হয়ে নির্বাচনে দাঁড়িয়ে গেলেন। আরেকজন বিচারককে আমরা দেখেছিলাম, তিনি অবসর নেওয়ার পরে ভারতীয় জনতা পার্টির হয়ে রাজ্যসভার সাংসদ হয়েছে। এই যে বিচারপতিদের রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে তার সময়কালীন তাকে জড়িয়ে নেওয়া, এতে আদালতের উপরে, বিচারপতিদের উপরে মানুষের এই যে আস্থা ভরসা কমছে, এটা দেখে মনে হচ্ছে ভারতবর্ষটা যেন এখন হিটলারের জমানায় জার্মানির মতো আছে। হিটলার সারা জীবন রাজত্ব করতে পারেনি, চাউসেস্কু সারা জীবন রাজত্ব করতে পারেনি। কেউ যদি মনে করে মানুষের কণ্ঠস্বর জোর করে তার কণ্ঠরোধ করে জেলে পুড়িয়ে দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করবে গণতন্ত্রের মাধ্যমে, আম্বেদকর সাহেবকে শ্রদ্ধা জানিয়ে। আর আজকে আমাদের এই তার লঞ্চ হবে, আমি আপনাদের অনুরোধ করছি সেটা দেখার জন্য। করে দেবেন। এগুলো দিয়েছে সবাই। আমার মিডিয়া যিনি দেখেন উনি আপনাদের সবাইকে দিয়ে দিচ্ছেন। আর আমি বলছি আমার যত এই যে পরিবার দেখছে, এই পরিবার এরা ডোর টু ডোর যাবে, ডোর টু ডোর মানুষকে এটা বোঝাতে যাবে যে আমরা ব্যারাকপুরে সন্ত্রাস চাই না। অর্জুন সিংয়ের যে গুন্ডামি 2019-এ মানুষ দেখেছে, আমরা অর্জুন সিংয়ের সেই গুন্ডামি সে যাতে করতে না পারে তার জন্য তাকে রাজনৈতিকভাবে ভোটের মাধ্যমে পরাস্ত করতে হবে, যাতে তার রাজনৈতিক ক্ষমতাটা কেড়ে নিয়ে আমরা ব্যারাকপুরের বুকে শান্তি প্রতিষ্ঠা করতে পারব। অর্জুন সিংয়ের এই গুন্ডামি বাড়িতে বাড়িতে বলার জন্য আমার নেতারা দলবদ্ধভাবে সব জায়গায় যায়। আমার মিডিয়া বন্ধুদের আমাদের যেটা আছে সেটা আমরা আমার মিডিয়া যিনি দেখছেন পার্থ দাসগুপ্ত তার মাধ্যমে পৌঁছে দিচ্ছি। আর অন্য কাউকে যদি আপনাদের জিজ্ঞেস করার থাকে আপনারা করতে পারেন। এদিকে দিন দাদা একটা, দাদা এদিকে একটু। ও আরেকটা ঘোষণা আমি করে দিই, এটা আপনাদের জানলে ভালো লাগবে। সেটা সামনের সপ্তাহে শুরু হবে। আমার নতুন যারা ভোটার তাদের কাছে আমার লিডাররা সবাই আছে। আমার নতুন যারা ভোটার, যারা এই প্রথম ভারতবর্ষের গণতন্ত্রে তাদের কাছে আমায় কেউ দেখছে না। আমি তাদের ভারতবর্ষের গণতন্ত্র আপনাকে স্বাগত। এদিকে দিয়ে যাও, এদিকে পরিচয় দেবো। যে কোনো প্রয়োজনে এই তুমি নিয়ে না, এদিকে তিনটা দিন, এবং দিয়ে দাও। এই ভদ্রমহিলাকে দাও, তুমি কি করছো? একটা প্রধান কর্মক্রিয়া এই নতুন ভোটারদের জন্য সঙ্গে নিয়ে আমি নতুন করে ব্যারাকপুরের ইতিহাস পাঁচটা নিল, পাঁচটা নিল। আপনাদের কারণ যদি এদের জিজ্ঞেস করা থাকে আপনারা জানতে পারবেন। না সেটা তো আপনি জানেন, মমতা ব্যানার্জি করেছিলেন, তারপরে অন্য সরকার খুলবে দেখবে না, ওই রকমই তুমি। আমি জানি বলতে পারবো, ওরা ভাত পাওয়া লোকেরা বলতে পারবো, আমি জানি রোজগার মেলা সম্পর্কে পড়া যায়, আমি জানি। আমি জানি যেটা রোজগার মেলা বলে না, আমি যেটা অন্যান্য জায়গায় দেখেছি যে বিভিন্ন কোম্পানিকে এনে তাদের ওই
মানে তারা যাতে ইন্টারভিউ দিতে পারে ইয়ং ছেলেরা, তার ব্যবস্থা। এটা এর আগে অনেকেই করেছে, আমাদের জয়দীপ করেছে, যারা করে দেয় উত্তম ওই জিনিসই করেছে। কিন্তু আমি জানি ওই জিনিসে কিন্তু ভাটপাড়া মিউনিসিপ্যালিটি পুরো সহযোগিতা করেছিল, পুরো সেটাটা ভাটপাড়া মিউনিসিপ্যালিটি করে দিয়েছে। বুঝলাম, আবার পরীক্ষা কিন্তু লাগে এগুলো ছোট সরকারি স্কুলে। দাদা আপনি জুটমিল নিয়ে অনেক প্রশ্ন করলেন। গৌরীপুর আমি কি বলবেন দাদা? হ্যাঁ গৌরীপুর জুটমিল, হ্যাঁ, গৌরীপুর জুটমিল নিয়ে আমি পরিষ্কার ভাষায় বলছি। আমি 2011, 2016, 2021 আমি 3টে নির্বাচন নৈহাটিতে লড়েছি। আমি কোনো নির্বাচনে গৌরীপুরকে কোনোদিন কোনো ইস্যু করিনি। আমি একবারও বলিনি, কেউ দেখাতে পারবেন না যে আমি গৌরীপুর জুটমিল খুলে দেবো, কারণ আমি জানতাম এটা কোর্টের আন্ডারে আছে। আমি এই যে শিল্প পুনর্গঠন মন্ত্রী হওয়ার আগে হঠাৎ একদিন মলয় ঘটক আমাকে ডাকে, ডেকে বলে যে তোর নৈহাটি গৌরীপুর জুটমিলের সমস্ত ট্রেড ইউনিয়নের লিডাররা তারা আসছে, তারা গৌরীপুর জুটমিল খুলতে চায়। আমি সেই মিটিংটায় যাই, 5টা না 6টা ট্রেড ইউনিয়নের যারা লিডারশিপ, তারা, যিনি ওই দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন তিনি, শ্রমমন্ত্রী মলয় ঘটক, লোকাল বিধায়ক আমি, আর যিনি এটা কিনতে চান, মানে পুরো লোনটা নিজের কাছে নিতে চান, তারা সবাই মিলে, এবং রাজ্যের আইনটিডিউসির সভাপতি বিশেষ ঘটক, জেলা আইনটিডিউসির সভাপতি সোমনাথ স্যার, তাদের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় যে কোর্টের বাধা নিষেধ যদি আমরা মানে সরে আসতে পারি, হালকা করে দিতে পারি, তাহলে গৌরীপুর জুটমিল খোলা হবে। মানে ইউনিয়নের লিডারদের আর কোনো বাধা নেই। ঠিক এই সময় দাঁড়িয়ে যখন এটা খোলার প্রস্তুতি চলছে, পরিষ্কার হচ্ছে, তখন অর্জুন সিংয়ের বন্ধু ঘনশ্যাম সর্দা বোধহয় তার নাম, তিনি কোর্টে একটা কেস করে বলেন যে গৌরীপুর জুটমিল খোলা যাবে না, কারণ এখানে আমিও একটা অংশীদার আছি। অতএব এইটা নিয়ে একটু সমস্যা আছে। আমি আশা করি, যেহেতু আমি এর মধ্যে ব্যস্ত হয়ে পড়লাম নির্বাচনে, এই নির্বাচনটা নিতে গেলেই গৌরীপুর জুটমিল এখন আমার মাথায় ঢুকে গেছে। যদি স্টেডিয়াম হয়ে থাকে, যদি বাস টার্মিনাস হয়ে থাকে, যদি হকার মার্কেট হয়ে থাকে, যদি নৈহাটির আইন শৃঙ্খলার পরিবেশ অত্যন্ত ভালো হয়ে থাকে, তাহলে এটুকু নিশ্চিত জানবেন, মাথায় যখন ঢুকেছে গৌরীপুর জুটমিলটাও। দাদা যখন আপনি বলছেন গুজরাটে পলি ইন্ডাস্ট্রির জন্য বাংলায় চট ইন্ডাস্ট্রি নষ্ট হয়েছে, তাহলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কি এর জন্য কিছু পদক্ষেপ নিয়েছে? এটা তো দেখুন, কেন্দ্রীয় সরকারের কিছু নিয়ম নীতির দ্বারা সারা ভারতবর্ষ নিয়ন্ত্রিত হয়। এটা যদি মানে একটা রাজ্য থেকে নিয়ন্ত্রিত করা যেত, তাহলে এটা করা সম্ভব ছিল, কারণ অর্ডারটা বিভিন্ন রাজ্য থেকে আসে। গুজরাটের শিল্পকে বাঁচাতে গিয়ে বাংলাকে ধ্বংস করছে ভারতীয় জনতা পার্টি। এটা এখন সমস্ত ট্রেড ইউনিয়ন যারা সমস্ত চটকলে কাজ করে, তারা অনুধাবন করতে পারছে যে বিজেপি সরকারের জন্য তারা খেতে কামড় করছে। দাদা একটা প্রশ্ন আছে যে নোয়াপাড়া যে আপনি বললেন নেতাজি এসেছিলেন, নেতাজি যেখানে এসেছিল ওই থানায়, ওটাকে হেরিটেজ করার জন্য কি সাংসদ হওয়া দরকার নাকি রাজ্য সরকার করতে পারে? না না, আমি বলছি, আমি তো ওটাকে হেরিটেজ করার কথা একবারও বলি, আমাদের একবারও বলি। আমি উদাহরণ দিয়েছি যে নেতাজি থানায় এসেছিল, আমি ওটাকে হেরিটেজ করবো একবারও বলি। নৈহাটি হসপিটাল আগের থেকে অনেক ভালো জায়গায় আছে। আমি আশা করি এটা উত্তর আরও অনেক ভালো জায়গায় যাবে। শুধু নৈহাটি হসপিটাল না, নৈহাটি হসপিটাল, গোলগড় হসপিটাল, বিএন বোস এবং আমনাগান হসপিটাল, এই 4টে হসপিটালের দিকে আমরা রাজ্য সরকারের সহযোগিতায় এই প্রভূত উন্নতি করি। একটা ছোট্ট তাদের জন্য আমাদের লড়াই সংগ্রাম ছিল, আছে, থাকবে। তাদের জন্য আমাদের লড়াই ছিল, আছে, থাকবে। মমতা ব্যানার্জি থাকাকালীন কাউকে উচ্ছেদ করা যাবে। ছোট্ট একটা প্রশ্ন করি, গৌরীপুর জুট মিলে যখন বন্ধ হয়, এইসব কথা বলে দাদা ওদের কাগজ দেখাতে বলবে, যে কেউ যে কোনো কথা বলে দিতে পারে, তার সমর্থনে কাগজ লাগে। কাগজ ছাড়া যে বলে সে মিথ্যে বলে,
যার দম নেই, যে মিথ্যেবাদী, যে অন্যের নামে কুরুচিকর মন্তব্য করে, তার কাগজ লাগে না। আর যে ভদ্রলোক শিক্ষিত, সে কাগজ দেখিয়ে কথা বলে। আমরা যে একটা পরিবার, আমরা যে তৃণমূল একটা পরিবার, কেউ বলছিল না আগে সব আমার সাথে চলে আসবে। আজকে আমাদের পরিবারটা গেছে, এই পরিবারটা মমতা ব্যানার্জির পরিবার, আমার ব্যক্তিগত পরিবার না। এরা শেষ রক্তবিন্দু দিয়ে মমতা ব্যানার্জিকে ভালোবাসে। মমতা ব্যানার্জির সৈনিকদের কোনোদিন কিনে নেওয়া যায় না। তাই সবাই মিলে একসাথে আজকে আমরা তৃণমূল পরিবারের পক্ষ থেকে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের পরিবারের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে সারা বাংলার মানুষ, বিশেষ করে ব্যারাকপুরের সমস্ত মানুষকে শুভ নববর্ষে বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, বন্ধুদের শুভেচ্ছা। আর ছেড়ে দাও, অনেক হয়ে গেছে, ছেড়ে দাও।